You are watching Step Presents Starbuzz. I think my name is enough for me, or I think আমার নামটাই enough. তো আমার একটা প্রশ্ন আমি আসলে আমার ডিরেক্টরতে করতে চাই, সেটা হচ্ছে যে কবে আপনারা বলবেন যে পেমেন্ট আছে ভালো, বা কোন দিন বলবে সেটা আমি জানতে চাই। দ্যাটস ইট। সো বাবা হচ্ছে আর্মির ফর্মটা দিয়েছে, আর শিয়ানাচি থেকে আমি ফর্মটা নিয়েছি। ওই রাতে আমার বাবা বলেছে তুমি ডিসাইড করো যে তুমি কোনটা নিবা, তুমি কি মিডিয়া বেছে নিবা নাকি তুমি আর্মিতে জয়েন করবা। আমি যেখানে আছি, যেইভাবে আছি, আমি আলহামদুলিল্লাহ আম গুড। তো ফার উনি আমাকে ওই সময়টা বলেছিল যে আসলে আর্মিটা মেয়েদের জন্য ভালো না, কিন্তু একটা সময় গিয়ে তুমি সুযোগ সুবিধা পাবা রিটায়ার হওয়ার পর, কিন্তু এই আগ মুহূর্তে তুমি তোমার সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবা। আই এম ভেরি এক্সাইটেড। আমিও। আমার ফ্যান্সরা কি জানতে চায়, খুব ভাইরাল হয়ে গেছিল। ও মাই গড, অনেক। ওটা মানুষ এখনো দেখে, বাট নট ইন এ নেগেটিভ ওয়ে, ইন এ গুড ওয়ে। ইয়া, গানও হ্যাঁ, মানে না হলে তো নাচ হবে। আচ্ছা, সুন্দরী কমলা নাচে। তো আমার কাছে মনে হয় যে যেই সকল আর্টিস্ট অনেক ডেডিকেটেড, জাস্ট কাজ করতে আসে যে আমার একটা কাজ হলে হবে, আমি স্ক্রিনে কাজ করবো, বা একটু ফেমাস হবো, বা আমি একটু সিরিয়াস না। আমার মনে হয় যে ওই সকল আর্টিস্টদের পিছনে ডিরেক্টর আসলে কেন কোনো সময় দেয় আমি জানি না। আসলে আমার লজ্জা লাগতেছে। ওকে, কেউ হবে ইন্ডাস্ট্রি, কেউ হতে পারে ইন্ডাস্ট্রির বাইরে, কেউ হতে পারে। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দেখো এখন দেশে যে অবস্থা, তুমি নিজেও বলতে পারবা না যে তুমি ভালো থাকবা কি ভালো থাকবা না। আমি ডিজাইন করতাম, আলপনা করতাম, আমার এখনো মনে আছে আমি বেডশিটের আলপনা করেছিলাম, আমি ড্রেস নিজে ডিজাইন করে করে ড্রেস করেছিলাম। ইনফ্যাক্ট আমি আমার মেকআপও নিজে নিজে শিখেছি। তো আমার সবকিছু নিজে নিজে থেকে শেখা। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টেপ প্রেজেন্টস স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। আজ আমাদের সাথে রয়েছে খুবই ট্যালেন্টেড একজন পার্সন। তাকে যে কোন নামে ডাকবো, কোন পরিচয়ে পরিচিত করাবো আপনাদের সামনে, সেটা আমি অনেকক্ষণ ধরেই ভাবছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তাই কথার প্রসঙ্গেই সেই বিষয়গুলো আস্তে আস্তে বলবো। আজ আমাদের সাথে রয়েছে আমার খুব পছন্দের একজন মানুষ, সামিয়া অথৈ। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো ইন্ট্রোটা, বিকজ অফ এই যে যখন বললো না যে ট্যালেন্টেড, এই জায়গাটাকে এস্টাবলিশ করতে যতটুকু সময় লেগে যায়, ওই যখন এতদিন পর যখন শুনতে পাই নামের আগে যখন ট্যালেন্টেড অনেক গুণে গুণান্বিত, তখন মনে হয় যে আসলে সার্থক। একদম। কোনটা দিয়ে শুরু করব বল? রিয়েলিটি শোতেও যেভাবে আপনি প্রাণবন্ত, নাচের ময়দানেও আপনাকে তেমন ভাবে দেখি, আমার যে ফিল্ড উপস্থাপনা সেখানেও আপনি হচ্ছে একদম প্রাণ খুলে হাসি দিয়ে যে কোনো কাজ করে ফেলেন। অভিনয়, বিজ্ঞাপন, সব সেক্টরে আপনি আসলে কাজ করছেন। আমি তো নিজেই কনফিউজ, কোনটা রেখে কোনটা বলবো। একদম এখনকার ব্যস্ততা জানতে চাই, তাহলে বাকিগুলো আস্তে আস্তে জানতে পারবো। আই থিঙ্ক মাই নেম ইজ এনাফ ফর মি, অর আই থিঙ্ক আমার নামটাই এনাফ। সো আমার নামটা দিয়ে আসলে সবাই সবার মতো করে ডিসিশন লাগিয়ে নেয়। আর এখন এই মুহূর্তে ব্যস্ততা হচ্ছে নাম ডুইং সাম সিঙ্গল ফিকশন, কিছু ফিকশনে কাজ করা হচ্ছে, অ্যান্ড পাশাপাশি সামনে একটা বিজ্ঞাপন আছে, এবং বিজ্ঞাপনে আমি প্রথমবার শিয়াব শাইন ওনার সাথে কাজ করব। সো এটাও ওয়ান কাইন্ড অফ ব্লেসিং ফর মি, অ্যান্ড করছি। বাহ, এই যে এত কাজের ভিড়ে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তার জন্য। আমরা আরো অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলবো, তবে তার আগে জানতে চাই একদম পেছনের একটা গল্প, রিয়েলিটি শো এর একটা গল্প। একটা না, দুটো রিয়েলিটি শো। সো কোনটা আগে আসলে আপনি জানাতে চান সেটা বলেন। অনেস্টলি স্পিকিং, রিয়েলিটি শো আসলে দুইটাই আমার জন্য একই রকম, বিকজ অফ দুইটাতেই আসলে আমি গ্রুমিং করেই এসেছি। আমি যখন শিয়ানাচি শুরু করি, আমার জীবনের প্রথম রিয়েলিটি শো, প্রথম টেলিভিশনে কাজ করা, সো তখনও কিন্তু আমাকে ক্যাম্পে থেকে আমাকে ওই সকালবেলা উঠে অতটুকু খাবার খাওয়া, ডিসিপ্লিন ওয়েতে চলা, এবং নাচে সারাক্ষণ প্র্যাকটিস করা, ফ্লোরে থাকা, পুরো শরীর ব্যথা হয়ে যাওয়া, এই সব কিছু আমি আবার সেম জিনিসটাও কিন্তু আমি লাক্সও পেয়েছি। সো নাথিং ডিফারেন্ট, বাট ডিফারেন্ট ইজ লাইক দুইটা রিয়েলিটি শোতে যাওয়ার পর থেকে আসলে আমার কনফিডেন্স লেভেলটা আপ হয়েছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আই অ্যাচিভ। একদম ঠিক। লাক্স এত বছর পর আবারও হচ্ছে, যেহেতু আবারও হচ্ছে তাই একটু স্মৃতি পাতায় খুঁজতে চাই, কেমন ছিল সেই দিনগুলো? লাক্স, অফকোর্স, লাক্স আমার জন্য আসলে অনেক বড় একটা ইম্পর্টেন্ট জায়গা, কজ লাক্সের পর থেকে আসলে আমি সামিয়া অথৈ নতুনভাবে নতুন ওয়েতে আসলে মানুষের মাঝে
কাজ করার সুযোগের জায়গাটা বেশি বেড়ে গিয়েছিল। তো লাক্সের জার্নিটা আমি আসলে কখনোই ভুলবো না, কারণ প্রতি মুহূর্ত ওই সময়টা আসলে আমার জন্য, প্রত্যেকটা মোমেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সেই ঘুম থেকে ওঠা, রিহার্সালে যাওয়া, জন নিয়ে নাচ করা, ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা, তারপর হচ্ছে যারা এই সময়ের অনেক আগে থেকে এক্সপিরিয়েন্স পার্সন যারা, তাদের তাদের আন্ডারে থেকে আসলে শেখা অনেক কিছু। তো এটা আসলে আমার জন্য সারা জীবন থাকবে, এবং স্টিল আমার কাছে ওই ডায়েরিটা এখনো আছে। আমি যখন 3 or 4 মান্থ ক্যাম্পে ছিলাম, সো ক্যাম্পে আমি যখন অনেক না বলা কথাগুলো, ফোন ছিল না, আব্বা আম্মু কিছু বলতে পারতাম না, মনে দুঃখের কথা বলতে পারতাম না, তখন ওই ক্যাম্পে বসে বসে অনেক কথা লিখতাম। ওই ডায়েরিটা, লাক্সের ডায়েরিটা এখনো আমার কাছে আছে, স্টিল আই হ্যাভ। এই 3-4 বছর আসলে গ্রুমাররাই জীবনের একটা বড় পার্ট ছিল নিঃসন্দেহে। হ্যাঁ, তো লাক্স আবার শুরু হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে এটা শুনে, এটা জেনে, বিকজ অফ আই থিঙ্ক আফটার 7 ইয়ার্স, অনেকটা লং টাইমের পর লাক্স শুরু হতে যাচ্ছে। আমরা যখন শুরু করেছি ওই সময়টা হচ্ছে লাস্ট ব্যাচ ছিল 2018, ওইটাও 4 বছর পর হয়েছিল। তো 4 বছর পর যখন আমাদের লাস্ট ব্যাচ, এরপর আমি অসংখ্য মেসেজ পেয়েছিলাম, অসংখ্য ফোন কল পেয়েছি। অনেক মেয়েরা আমাকে বলতো যে আপু আপনার মতো লাক্সে যেতে চায়, আপু কবে লাক্স শুরু হবে, আপু কি কি শিখে যাব লাক্সে, বা কি করণীয়, আপু কবে আমি অ্যাপ্লাই করবো। সো তখন আমি সবাইকে একটা কথাই বলতাম যে মেক ইউর সেলফ কনফিডেন্ট। তার জন্য আসলে কিছু প্রাথমিক শিক্ষা, যেটা হচ্ছে নাচ গান অভিনয়, বা যতটুকু পারো অতটুকু শিখে যাও। সো যেহেতু 7 বছর পর আবার শুরু হচ্ছে, আমি বলবো যে ওয়েলকাম, ডেফিনেটলি যারা আসবে তাদের জন্য একটা বড় একটা জায়গা তৈরি হবে। সো প্লিজ প্লিজ জায়গাটাকে মিসইউজ করো না তোমরা। যাক আপু, অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলবো, একটা গেম সেগমেন্টে চলে যেতে ও চাই। গেমস, ওকে। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট অদ্ভুতুরে। অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই সেগমেন্টটি সাজানো। আমি প্রশ্নগুলো করব, আপনার সুবিধার্থে কিছু হিন্টও দিয়ে দিব। ওকে, গেমস এটা কি ধাঁধা টাইপের কিছু? খানিকটা। আচ্ছা, প্রথম প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, ছোট জেলা সৈয়দপুর না, সৈয়দপুর না, ছোট জেলা। সংক্ষিপ্ত একটা হিন্ট দিতে পারি, ঢাকার আশেপাশে অবস্থিত সেই জেলাটি। ঢাকার আশেপাশে অবস্থিত, গাজীপুর, টঙ্গী। আমি খুব কম চিনি। ন দিয়ে শুরু। ঢাকার আশেপাশে ন দিয়ে শুরু, শেষে গঞ্জ আছে। গঞ্জ আছে। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ওকে, থ্যাংক ইউ। একটু বলে সো সুইট। দেখো একটু জাস্ট ক্লু থাকলে ভালো। অবশ্যই বলে দিব। পরের প্রশ্ন, কোন জিনিস নিজে পথে চলে না কিন্তু পথ দেখায়? কোন জিনিস পথে চলে না? নিজে পথে চলে না কিন্তু পথ দেখায়। নিজের পথে চলে না বা পথ দেখায়, সুপথ? না না, মানে জিনিসটা কি যেটা জিনিসটা অন্যকে কি? পথ দেখায়। অন্যকে পথ দেখায়। আজকে এখানে আসতে আপনার সেই জিনিসটা হয়তো গুগল ম্যাপ হয়ে গেছে। পরেরটা, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কি? কঠিন পদার্থ কি জীব পদার্থ নাকি? আমি আসলে, আচ্ছা, কঠিন পদার্থর একটা হিন্ট দিতে পারি, খুব দামি পদার্থ বটে সেটি। কি হতে পারে হিন্ট, মানে অপশন কিছু একটা? খুব দামি পদার্থ, খুব দামি, মেয়েরা পড়তে পছন্দ করে। মেয়েরা পড়তে পছন্দ, অলংকার? অলংকারের মধ্যে কিছু একটা, মানুষ নাক ফোড়ালে, নাকফুল? নাকফুলের ভেতরে থাকে আর কি, স্বর্ণের ভিতরে যেটা থাকে বলে কি, চুম্বক? না না, চুম্বক না, আরে ধাতু না, কি জানি একটা, আমার ঠিক মনে হচ্ছে না। দামি একটা জিনিস, সব মেয়েরা সারাদিন বলতে থাকে, মেয়েদের প্রাইমারি আবদার থাকে বয়ফ্রেন্ডদের কাছে যে অমুক পদার্থের আংটি এনে দাও, বা স্বর্ণের আংটি দাও। স্বর্ণের আংটি না, ডায়মন্ড। ডায়মন্ড। ও আচ্ছা, ডায়মন্ড। ডায়মন্ড পদার্থ, আই মিন এটা বলতে পারো যে খুব দামি একটা পাথর বা কিছু একটা। পাথর বলে তো হয়েই গেল না, তাহলে তো হলো না, পদার্থ তো দামি হয় না এটা। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি, মানব দেহের সবচেয়ে দ্রুত বাড়ে কি? চুল, নেইলস। হয়ে গেছে। ওকে, কোন জিনিস আপনার থেকে সবাই নিলেও কমে না? অফকোর্স নলেজ। ও গ্রেট। ঘড়ি আবিষ্কার করেছে কোন দেশ? ঘড়ি আবিষ্কার করেছে কোন দেশ, এটা আমি কিভাবে জানবো? জাপান? হয়নি। চায়না? না। আমেরিকা? না। সব বলে ফেলবো একটা পর একটা। ইতালি? ইতালি না, তবে ই দিয়েই নাম। ই দিয়ে? ইরান? না, ইরান না। ই দিয়ে? হ্যাঁ। ইতালি আছে, ল্যান্ড আছে শেষে। হ্যাঁ, শেষে ল্যান্ড আছে। ইংল্যান্ড। হয়ে গেছে। কোন প্রাণীর 5টি চোখ আছে? 5টি চোখ? কোন প্রাণীর 5টা চোখ থাকতে পারে? মানুষের 2টা চোখ। আর কোন প্রাণী? ছোট্ট একটা প্রাণী,
খুব ছোট। তেলাপোকা? না না, এটা এমন এক প্রাণী যাকে আপনি ধরতে গেলে উল্টে সে আপনাকে কামড়ে দিবে। কামড় দিবে? সাপ? সাপও না। এটা কি মানে খুবই ছোট বা কিছু খুবই একটা? ছোট, উড়ে বেড়ায়। উড়ে বেড়ায়? খুবই ডিফিকাল্ট। তার খাবার আবার খুব টেস্টি। তার খাবার আবার খুব টেস্টি মানে? মানুষ খায়? হ্যাঁ। উড়ে বেড়ায়। বক তো না। কি হতে পারে এটা? খুবই ছোট, এতটুকু। খুবই ছোট, এতটুকু। সে হচ্ছে উড়ে বেড়ায়। উড়ে বেড়ায়, তার খাবার খুব টেস্টি, মানুষ খায়, মিষ্টি জাতীয় কিছু। মিষ্টি জাতীয় কিছু। উড়ে বেড়ালে সেটা তো আসলে পোকামাকড় উড়ে বেড়াবে সে অথবা কামড় দিলে একদম ফুলে যায়। মৌমাছি? মৌমাছি। মৌমাছি 5টা চোখ? আর ইউ শিওর? আমি তো হ্যাঁ, জানি না মৌমাছি। আমিও আমি জানতাম কখনো না পড়াশোনা আগে। করিনি এবং কখনো পড়াশোনা আমি কোনোদিন পাইনি যে মৌমাছি 5টা চোখ। তোমার থেকে ফার্স্ট জানলাম। আমিও আজকে প্রথম জেনেছি। যদি ভুল হয় তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমার খবর আছে। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? এটা পারবেন। পৃথিবীর সবচেয়ে ডাইনোসর? না। সবচেয়ে বড় প্রাণী? হ্যাঁ। জিরাফ? সবচেয়ে বড়। সবচেয়ে বড় প্রাণী পানির নিচে থাকে। হ্যাঁ, তিমি মাছ? নীলতিমি। নীলতিমি। এবং শেষ প্রশ্ন, পিঁপড়ার কি নেই? পিঁপড়ার কি নেই? পিঁপড়ার চোখ নেই। আছে, পিঁপড়ার চোখ আছে। পিঁপড়ার চোখ আছে, তাহলে পিঁপড়ার পাও আছে, কি নেই? পিঁপড়ার জ্ঞান নেই। পিঁপড়ার জ্ঞান আছে, পিঁপড়া অনেক জ্ঞানী হয়। কেন বললাম? কারণ যখন পিঁপড়া শুরু করে, ওরা যখন দল বেঁধে শুরু করে, ওরা ওই দল বেঁধেই হাঁটে, ডানে বামে বোঝে না আসলে। ওদের জ্ঞান আছে, ওরা অনেক সময় দেখা যায় যে পুরো দল নিয়ে শিফট। পিঁপড়া নিয়ে তো কখনো বেশি চিন্তা ভাবনা করি নাই। পিঁপড়া নিয়ে তো আসলে চিন্তা ভাবনা করা হয় নাই কখনো। পিঁপড়ার কি নাই? কি না থাকতে পারে ওর? জিহ্বা নেই। মেরুদণ্ড নেই, এরকম কিছু হতে পারে? মেরুদণ্ড আছে, জিহ্বা নেই। ও আচ্ছা, জিহ্বা নাই। ওকে, এগুলোই তো অদ্ভুত প্রশ্ন, অদ্ভুত, যেটার উত্তর না আমি জানি না আপনি। হ্যাঁ মানে তুমি নিজেও জানো না বা আমি নিজেও জানি না, এবং কখনো ভাবতেই পারি না যে এই ধরনের প্রশ্নগুলো এই আনসার হবে। ফাইনালি আমি সবই পেয়ে গেলাম মোটামুটি, না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব। আমি আমার জন্য গিফট কি? আছে গিফট, একদম অনুষ্ঠানের শেষে, তবে আছে গিফট। এবার অদ্ভুত প্রশ্ন শেষ, এবার আসতে চাই অন্য প্রসঙ্গে। একদম শুরুর গল্পটা, কেন বা কিভাবে এই মিডিয়াতে আসা হলো? ভেরি ডিফিকাল্ট টু আনসার। বেসিকলি আমি একটা সত্যি কথা বলি। সো আমি যখন শেয়ার নাচিতে আমি যখন ফর্মটা হচ্ছে অ্যাপ্লাই করতে যাই, তার ডান পাশে ছিল আমার আর্মির ফর্ম। ওকে। সো বাবা হচ্ছে আর্মির ফর্মটা দিয়েছে আর শেয়ার নাচি থেকে আমি ফর্মটা নিয়েছি। ওকে। এবং ওই রাতে আমার বাবা বলেছে তুমি ডিসাইড করো যে তুমি কোনটা নিবা, তুমি কি মিডিয়া বেছে নিবা নাকি তুমি আর্মিতে জয়েন করবা। সারা রাত আমি ঘুমাতে পারিনি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল যে সামহাও আমি ছোটবেলা থেকে আসলে এতবার স্ক্রিনে কাজ করার চেষ্টা করেছি, স্কুল লাইফে, কলেজ লাইফে, কোনো না কোনোভাবে আমি বাধা পেয়েছি। কিন্তু যতবার আমি চেষ্টা করেছি ততবার আসলে আমাকে স্ক্রিন টানে। তো আমি ডিসিপ্লিনে বড় হচ্ছি, উইচ ইজ ট্রু। একদম ডিসিপ্লিনে বড় হয়েছি। আমার আর্মিতে যাওয়ার কথা ছিল, আমি কমান্ডার ছিলাম। ইনফ্যাক্ট আমি সবই করছি ছোটবেলায়, আমি স্পোর্টসও ভালো ছিলাম। সো দ্যাটস এ মাই ড্যাড ডিসাইডেড যে আমি ওকে আর্মিতেই দিব। তো যেটা হয় যে ওই রাতে আমি ডিসিশন নিয়ে পরে আমি বাবার ওই ফর্মটা ফিল আপ না করে আমি শিয়া নাচিয়ে চলে যাই আমার মাকে নিয়ে, এবং বাবাকে বলিও না। ওকে। তো যখন বাবা দেখলো যে আমি ফর্মটা ফিল আপ করিনি এবং আমি ওখানে অ্যাপ্লাইও করিনি, তারপর বাবা একটু আপসেট ছিল, স্বাভাবিক। তো তখন ওই মোমেন্টটা আমি আসলে আমার মনের কথা শুনেছিলাম যে না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য অনলি ওয়ে, দিস ইজ দ্য অনলি প্লেস। আমার কাছে মনে হয় যে আই ক্যান ডু বেটার, এই জায়গাটা আমি অনেক ভালো করতে পারবো, বিকজ অফ আমার ছোটবেলা থেকে যতটুকু এক্সপিরিয়েন্স, যা আমি কষ্ট করে শিখেছি, এই জিনিসটাকে আমি আসলে এই জায়গাটাই মানে ফুটিয়ে তুলতে পারবো, অন্য জায়গায় পারবো না। সো নিজেকে দেখার জন্য, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি শিয়ানাচিতে গিয়েছিলাম, চেন্নাইতে। একদম না জানা একটা মেয়ে। কি মনে হয় যে সেই গল্পটা কি আসলে ঠিক ছিল, বা সেই সাহসটা নেওয়া তো ঠিক ছিল? নিশ্চয়ই পারফেক্টলি ঠিক ছিল, একদম অলরাইট। আমি যেখানে আছি, যেইভাবে আছি, আমি আলহামদুলিল্লাহ আই এম গুড, বিকজ অফ আই লাভ মাই ওয়ার্ক অ্যান্ড আই ফিল লাইক দিস ইজ ওয়ান কাইন্ড অফ জব। ধরো যারা কর্পোরেট জব করে বা যারা ব্যাংকে কাজ করে, তাদের কিন্তু 9 to 5 একটা টাইম থাকে। সো এটা কিন্তু ওরা জবের মতো করে নেয়। আমার শুটিংটাও কিন্তু আমার কাছে একটা জব। যখন আমার কল টাইম থাকে আর্লি মর্নিং 5 or 6 o'clock, আমি তো ঠিক উঠে যাই, ঠিক উঠে গিয়ে আমি শুটিংয়ে যাই, সারাদিন আমি কাজ করি, তারপর আমি বাসায় ফিরি। সো ওইটাকে আমি চাকরি হিসেবে নিয়ে নিয়েছি আমার কাজটাকে। দারুণ। তো আমি এটা অনেক এনজয় করি। যদি আর্মিতে যেতেন তাহলে জীবন ডিফারেন্ট হতো? অনেস্টলি স্পিকিং আমি জানি না আজকে এটা শোতে বলা উচিত কি উচিত না।
সামহাও আমি যখন আর্মিতে যাওয়ার কথা ছিল ফর্ম ফিল আপের আগে, আমি তখন বাসে চলাফেরা করতাম। ওকে। আমার তখন গাড়ি ছিল না। তো বাসে আমি যখন চলাফেরা করতাম, তো সামহাও আমার সিটের পাশে একজন লেফটেন্যান্ট ছিলেন, উনিও ক্যান্টনমেন্টে নামবে। তো আমি কথা বলতে বলতে উনি তখন আমার ফোনে শুনতেছিল যে আমি ফর্ম নিয়ে কথা বলছিলাম, আমি অ্যাপ্লাই করব। তখন ওই পাশ থেকে আমাকে বলছিল যে মা, তুমি তো আমার মেয়ের বয়সী, তুমি আসলে আর্মিতে ঢুকো না। তখন আমি বললাম যে কেন? তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি হয়তো আর্মিতে যাবো। বলে যে আর্মিতে ঢুকো না, কারণ তোমার জীবনটা একদম ডিফারেন্ট হয়ে যাবে। কারণ আর্মিদের যে লাইফস্টাইল, যে পরিমাণে কষ্ট, তুমি তোমার পরিবারকে সময় দিতে পারবা না। তোমাকে এতটা মানে ধরা বাঁধার মধ্যে চলতে হবে যে তোমার নিজস্বতা বলে কিছু থাকবে না। তুমি যে এই যে আজকে আমি এরকম চাকচিক্য, এত সুন্দর সেজে গুজে মেকআপ করছি, ওই সময়টাও আমি পাবো না। সারাক্ষণ আমাকে ডিউটির মধ্যে থাকতে হবে। এবং সোফার উনি আমাকে ওই সময়টা বলেছিল যে আসলে আর্মিটা মেয়েদের জন্য ভালো না, ছেলেদের জন্য ফাইন, কিন্তু একটা সময় গিয়ে তুমি সুযোগ সুবিধা পাবা রিটায়ার হওয়ার পর, কিন্তু এর আগ মুহূর্তে তুমি তোমার সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবা। তো ওই ভয়ে, আর তখন ছোট ছিলাম, ওই ভয়ে সবকিছু মিলে আসলে যাওয়া হয়নি। আর যাওয়া হয়নি। যাক, আমরা তখন যদি আপনি চলে যেতেন আজকের আপনাকে পেতাম না। সো আজকের আপনাকে পেয়েছি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এবার অন্য আরেকটি গেম সেগমেন্টে চলে যেতে চাই। ভিউয়ার্স, চলে যেতে চাই আমাদের গেম সেগমেন্ট জনতা কি জানতে চায়। জনতা বা আপনার ফ্যান ফলোয়ার যারা রয়েছে, তাদের তো অনেক কিছু জানতে চাওয়ার আছে। তাদের সেই জানতে চাওয়াগুলো নিয়ে আমাদের এই সেগমেন্ট, যেখানে তাদের মনের প্রশ্নগুলো আমরা লিখে রেখেছি। আমরা লিখে রাখিনি, মূলত গুগল থেকে পেয়েছি। সেটা আপনাকে একটা করে স্টিকার তুলতে হবে, প্রশ্নটা বলতে হবে এবং সেটা উত্তর অডিয়েন্সদের দিতে হবে। ওকে, দ্যাট মিন্স মানে গুগলে যা যা আমার ফ্যানরা হচ্ছে আমাকে সবসময় সার্চ করে সেগুলো। প্রথম প্রশ্ন, আই এম ভেরি এক্সাইটেড। আমিও। আমার ফ্যান্সরা কি জানতে চায়? সামিয়া অথই নাটক, অসংখ্য নাটক আছে। আই থিঙ্ক গুগলে অথবা ইউটিউব চ্যানেলে আমার নাম দিয়ে সার্চ দিলে চলে আসবে। ওকে। এবং আমার মনে হয় যে অনেক নাটক আসলে ওদের মুখস্থ আমার ফ্যানদের। ওকে, সামিয়া অথই এজ, আই নো মাই এজ, থ্যাংক ইউ সো মাচ। মেয়েদের বয়স আসলে জিজ্ঞেস করতে হয় না, এটা খুব খারাপ। আর আমার ফ্যান্সরা সবসময় আমাকে জানে হয় সুইট 16 অথবা সুইট 18। আমি অতটুকু 18 এর মধ্যে থাকতে চাই। সুইট 16 ঠিক আছে। সুইট 16 and I look like সুইট 16। একদম ঠিক আছে। ওকে, এরপরে পরের প্রশ্ন, কি জানতে চায় ফ্যানরা? হাইট। সামিয়া অথই হাইট, মাই হাইট ইজ 5'5". ওকে। বিকজ অফ এটা একটু বলি, আমার ফ্যামিলির, আমার পুরা হচ্ছে আমাদের জেনেটিক সবাই টল। মানে আমার যদি আমার ভাইদের কথা বলি, আমার ভাইরা হচ্ছে 5'11", 6। আমার বাবা, আমার ছোট বোনও আমার থেকে বড়। আচ্ছা, আপনি তাহলে ফ্যামিলির সব থেকে হাইট কম? আমার হাইটও কম না, আমার যেটা সেটা মানে ওদের কাছে মোটামুটি, মানে ওদের কাছে আর যেন আমার ছোট বোন হচ্ছে এবার ও লেভেল শেষ করে শেষ করলো, ওর এখনই 5'7". মানে তো পরিবারের মধ্যে আপনারটাই খানিকটা একটু কম। আমার আম্মু কিন্তু টল। ওকে। সামিয়া অথই মুভিজ, ওকে, এটা প্রশ্ন হতে পারে। মুভি চাইলে আসলে আমি অনেক আগে করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমি এখন ড্রামা করছি, ওটিটিতে কাজ করছি, এবং এর আগেও ফিল্মের অনেকগুলো অফার এসেছে, ওই হয়তো স্ক্রিপ্ট পছন্দ হলে হয়তো আমার ক্যারেক্টার পছন্দ হচ্ছে না, আবার ক্যারেক্টার পছন্দ হলে ডিরেক্টরকে পছন্দ হচ্ছে না, আবার ডিরেক্টরকে পছন্দ হলে আমার আর্টিস্ট পছন্দ হচ্ছে না। এই পুরো প্যাকেজের মধ্যে কোনো না কোনো একটা গরমিলের কারণ আসলে আমার কাজ করা হয়নি। বাট আমি একটা লাস্ট কাজ করেছিলাম, আই থিঙ্ক 2টা কাজ করেছিলাম। একটা হচ্ছে যেটা নিয়ে কথা খুব কম হয়েছিল, সেটা হচ্ছে প্রেম পুরাণ। ইটস ওয়ান কাইন্ড অফ স্বল্পদৈর্ঘ্য একটা ফিল্ম, যেটা ফেস্টিভ্যালে 2টা জায়গায় আমি আসলে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড হচ্ছে চিটং শর্টস ফিল্ম ফেস্টিভ্যালে। সো ওইটা তখন করোনার সময় কথা হয় না। এরপর আমি দামাল করেছিলাম রায়হান রাফির, ওইটা হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মে। সো এখানে আমি একটা ক্যারেক্টার পোর্ট্রেট করেছিলাম যেটা হচ্ছে ফুটবল। সো নাও অফকোর্স আই এম লুকিং ফর কমার্শিয়াল মুভি টু। আমার কাছে মনে হয় যে নাচ পারি, গান পারি, অ্যাক্টিং পারি, চেষ্টা করছি। সো ওয়াই নট, মুভিতে না কেন? আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। নেক্সট, হোম ডিস্ট্রিক্ট। সামিয়া অথই হোম ডিস্ট্রিক্ট। ওকে, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ভোলা।
ভোলার মেয়ে আমি, হ্যাঁ ভোলার মেয়ে আমি, এবং ভোলা মানুষরা আমাকে প্রচন্ড রকম ভালোবাসে। অনেস্টলি স্পিকিং, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে তেমন একটা সবাই চিনতো না, বিকজ তখন ওই আমার বাবা, আমার দাদা ওইখানে খুব ফেমাস। আমার দাদার একটা নাম আছে সোনা মিয়া। আচ্ছা, হ্যাঁ, সোনা মিয়া নামে সবাই ওনাকে খুব চেনে, এবং স্টিল হি ইজ ভেরি অ্যাক্টিভ। লাইক সে এখনো, তার মুখে কোনো দাঁত নাই, বাট খাবারটা যদি কম দেওয়া হয় সেটা পছন্দ করে না। ওকে। তো ভোলা মানুষদের আসলে আমার খুব ভালো লাগে। পরের প্রশ্ন পরের কি প্রশ্ন। আছে, জনতা কি জানতে চায়? সামিয়া অথবা ভাইরাল ভিডিও লিঙ্ক, চোখটা বন্ধ করে আগে। হ্যাঁ, একটা রিয়েলিটি শোতে আমি গিয়েছিলাম অ্যাজ এ বিচারক হিসাবে। সেটা আই থিঙ্ক ওয়ান কাইন্ড অফ বিউটি প্যাজেন্ট সামথিং। সো এখানে আসলে আমার একটা ইয়া ছিল, একটা যে হচ্ছে মানে কি বলে এটাকে, যারা অ্যাপ্লাই করেছিল, তো এখানে ওই নাচের একটা শর্ট ক্লিপ আমি ডান্স করেছিলাম। তো এটা খুব 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 ভাইরাল হয়ে গেছিল। ও মাই গড, অনেক। ওইটা মানুষ এখনো দেখে, বাট নট ইন এ নেগেটিভ ওয়ে, ইন এ গুড ওয়ে। ইয়া, এটা মজার। এরপরে সামিয়া অথবা এডুকেশন, ওকে ফাইন। সো আই ডিড মাই গ্র্যাজুয়েশন ফ্রম AIUB। আমার সাবজেক্ট ছিল হচ্ছে ইংলিশে লিঙ্গুইস্টিক। আমি গ্র্যাজুয়েশন শেষ করলাম। এখন অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর মেবি ফিল্ম নিয়ে পড়াশোনা প্ল্যান করছি, বিকজ যেহেতু আমি এই লাইনে কাজ করছি। অ্যান্ড আমার মা বললো যে তুমি যেহেতু ইংলিশে অনার্স শেষ করেছো, ওয়াই নট তুমি মাস্টার্স ইংলিশে করো। আমার কাছে মনে হয় যে না, যে এখানে কাজ করছি সেই জায়গার একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাই। খুব ভালো একটা জিনিস এটা, কারণ তাহলে হবে কি শক্ত একটা ব্যাকগ্রাউন্ড। আই ডোন্ট নো, আমার কাছে এটা আসলে ব্যাকগ্রাউন্ড আমি জানি না কতটুকু শক্ত হবে। আমি প্রতিনিয়ত আসলে যাই করছি, যেটাই করছি মন দিয়ে করার চেষ্টা করি। এটাই সব থেকে বড় বিষয়। সামিয়া অথবা ডান্স, আই লাভ ইট। এখন চাইলেও নাচ করে দেখা যাবে। হ্যাঁ, আমি বসে বসে নাচ করে দেখাতে পারি। তাহলে গান নাচ একসাথে? সিরিয়াসলি? হ্যাঁ, একদম গান নাচ একসাথে হয়ে গেল। গানও? হ্যাঁ, মানে না হলে তো নাচ হবে। আচ্ছা, সুন্দরী কমলা নাচে, ডান। আর একটু লম্বা করলে আমাদের ভালো লাগবে। ঠিক আছে, মানে আমার লম্বা অনেক ড্যান্সের ভিডিও আছে। সো বেসিক্যালি ড্যান্স আমার অ্যাক্টিং এর পাশাপাশি করা হয়। শো থাকে, টিভিতে প্রোগ্রাম থাকে, ঈদের প্রোগ্রাম মধ্যে ডান্স করি। আর আমি আই থিঙ্ক দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্রিথ। ড্যান্স করলে আমার মনে হয় যে মেন্টালি আমি ভালো থাকি। আসলে সুন্দর সুন্দর প্রশ্ন জানতে চাই ফ্যানরা। আই লাভ ইট। দেখি পরেরটা কি আসে। সামিয়া অথবা পেমেন্ট, এই যে বেশি সুন্দর বলছিলেন। পেমেন্ট তো আসলে মানে হোয়াট শুড আই সে, পেমেন্ট তো আসলে এক একটা সেগমেন্টে এক একটা জায়গায় এক এক রকম। ওটা তো আমি বলতে পারবো না। আমি হয়তো ফিকশন একরকম নেই, আমি ইভেন্ট একরকম নেই, আমি ড্যান্সে একরকম নেই, আমি অ্যাঙ্করিং একরকম নেই। সো ইয়া, বাট পেমেন্টের ব্যাপারে আরেকটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের সব ডিরেক্টরদের একটাই মুখের মধ্যে একটাই মানে প্রশ্ন বা অ্যান্সার থাকে যে আপু পেমেন্টটা খুব কম। সিচুয়েশন ভালো, মানে সেটা বিজ্ঞাপন হোক, সেটা ওটিটি হোক, সেটা বাজেট কম, যাই হোক আপু, বাজেট খুব কম, পেমেন্ট খুব কম। তো আমার একটা প্রশ্ন আমি আসলে আমার ডিরেক্টরদের করতে চাই, সেটা হচ্ছে যে কবে আপনারা বলবেন যে পেমেন্ট আছে ভালো, বা কোন দিন বলবে সেটা জানতে চাই। দ্যাটস ইট। ওকে, নেক্সট। ওকে, পরের প্রশ্ন, জনতা কি জানতে চায়? Samia Authori, The Dark Side of Dhaka. Yes, The Dark Side of Dhaka is one kind of I think OTT একটা কন্টেন্ট। সেটাও ছিল ডিরেক্টর রায়হান রাফি, অ্যান্ড আই থিঙ্ক এটা ডিরেক্টরের সাথে আমার ফার্স্ট কাজ। সো এটা আমার কো আর্টিস্ট হিসেবে ছিল হচ্ছে খায়রুল বাশার। এবং আরেকটা জিনিস না বললেই না, মানে দেখো আর্টিস্টরা কি পরিমাণ ডেডিকেটেড হয়। তুমি যদি আমাকে 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, বা আরো বেশি টাকা দাও, যদি আমাকে যেয়ে বলো যে আপু আপনি ওই ময়লার মধ্যে গিয়ে শুয়ে থাকেন, আমি তো যেয়ে শুয়ে থাকবো না। শুধুমাত্র আমি আর্টিস্ট এবং আমার কন্টেন্ট, আমার ক্যারেক্টারের জন্য আমাকে বসে ওই ময়লার মধ্যে আপনাকে শুয়ে থাকতে হবে। আই থিঙ্ক আমার ওই দিন বার্থডে ছিল, এর পরের দিন আমার ঈদও ছিল, আমার তো মনে আছে। সো খুব লেট নাইটে আমাদের শুটিংটা, মানে হোল নাইট আমাদের শুটিং হয়। আমাদের শুটিংটা শুরু হয় সন্ধ্যার পর থেকে। তো আমার একটা সিন ছিল যেখানে হচ্ছে যে মোহাম্মদপুর না কোন একটা জায়গায়, আই থিঙ্ক মোহাম্মদপুর, ওইখানে অনেকগুলো একটা ময়লার, মানে যত ওই এরিয়ার যত ময়লা আছে সব ওই জায়গাটা হচ্ছে ফালায়, একটা ময়লার স্তূপ হয়ে গেছে। তো ওই ময়লার মধ্যেই কিন্তু আমাকে শুয়ে থাকতে হয়েছে প্রায় হাফ অ্যান আওয়ার।
এবং অনেস্টলি স্পিকিং আমার যে কি পরিমাণ বমি আসতেছিল, আমার কি পরিমাণ গন্ধ, মানে নর্মালি এখান দিয়ে গেলে কিন্তু আমরা গন্ধে নাক বন্ধ করে রাখি, সেখানে আমি শুয়েছিলাম শুধুমাত্র আমি আমার কাজটাকে ভালোবাসি বলে, অ্যান্ড দ্যাটস আমার ডেডিকেশনটা ছিল বলে। তো আমার কাছে মনে হয় যে যেই সকল আর্টিস্টরা অনেক ডেডিকেটেড বা আসলে কাজকে ভালোবাসে বা কাজ করতে চায়, আমার মনে হয় যে তাদেরকে নিয়ে বেশি বেশি কাজ করা উচিত। একদম ঠিক। আর এবং তাদের ট্যালেন্ট নিয়ে বেশি কাজ করা উচিত। মানে কেন বললাম, আমার কাছে মনে হয় যে এই আর্টিস্টদেরকে নিয়ে যদি কাজ করা হয়, আমি আমার কথা বলছি না, যারা ডেডিকেটেড, যারা অনেক পরিশ্রমী, তাদেরকে নিয়ে কাজ করলে হবে কি, ধরো ইন ফিউচার তারা একটা ভালো জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে। কিন্তু আমি শুধু অতটুকু বলবো যে যারা আসলে আর্টিস্ট হতে চায় না বা যারা একদিন দুদিনের জন্য জাস্ট কাজ করতে আসে, যে আমার একটা কাজ হলে হবে, আমি একটু স্ক্রিনে কাজ করবো বা একটু ফেমাস হবো বা আমি একটু সিরিয়াস না, আমার মনে হয় যে ওই সকল আর্টিস্টদের পিছনে ডিরেক্টর আসলে কেন কোনো সময় দেয় আমি জানি না আসলে। আর আরেকটি আছে, হ্যাঁ, এবার এটা সামিয়া অথই বয়ফ্রেন্ড। আমার মজা লাগতেছে। Okay. I don't know this is called boyfriend or not. I really like someone. Okay. I really like someone very deeply. I have some feelings for him. তার জন্য আমার অনেক মায়া, বা আমি একটু তাকে আমি ফিল করি, আমার কাছে মনে হয় যে তাকে আমি মিস করি। সো আমি জানি না এটা আসলে পরিপূর্ণতা কি হবে, বা এটা আসলে এটা বয়ফ্রেন্ড বা আসলে কি হবে, আই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হয় যে এই ভালো লাগাটা, এই ফিলিংসটা সুন্দর, এটা থাকুক। নামটা নিয়ে কথা বলতে চাই না, আমার কাছে মনে হয় যে কেউ হবে, ইন্ডাস্ট্রি কেউ হতে পারে, ইন্ডাস্ট্রির বাইরে কেউ হতে পারে, সেটা যেই হোক, আমার কাছে মনে হয় যে যখন সময় হবে তখন আসলে সবাই জানতে পারবে। আমরা অপেক্ষায় থাকলাম সেই সময়ে, যাক জনতা যা যা জানতে চায় তা তা আমরা জেনে নিয়েছি, এবং সবকিছু এখানে আমরা পেয়ে গেছি, ফাঁস হয়ে গেছে আবার নতুন অনেক তথ্য। এবার আপনার কণ্ঠে একটা গান শুনবো। গান? এই হঠাৎ করে গান গাবো? না না, গানের প্ল্যান আগে। এই বেসুরে তো গান গেলে পরে আমাকে সিঙ্গাররা বলবে যে আমরা সুর করে নিতে পারি। সুর করে নিতে পারি। তুমি তোমার পছন্দের গান বল, দুজন মিলে কিছু একটা গাই। যে কোনো কিছু আপনার পছন্দের। ওকে, অনেক আগের একটা গান হঠাৎ করে মাথা মনে পড়লে একটু গেতে পারি। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের মনটারে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাহ, দারুণ দারুণ, কি প্রাণবন্ত থাকেন সব সময়। এটাই আসলে যে কোনো আর্টিস্টের একটা বড় গুণ, সবসময় প্রাণবন্ত থাকা। এবার আরেকটি মজার গেম সেগমেন্টে চলে যাব। এই গেম সেগমেন্টে যাওয়ার জন্য আমার হাতে একটা ঝুড়ি আছে। হ্যাঁ, এটা একটা ম্যাজিক না, বাট আমি একটু ম্যাজিকের মতো ভাবধারা নিচ্ছি। এন্ড এই বলগুলো বলে আমি সব ঝুড়িতে দিয়ে দিলাম, এরপর বলটা এখানে রাখলাম আর ঝুড়িটা আপনাকে দিলাম। হ্যাঁ, কি করতে হবে আমার? টেবিলে একটা ড্রপ দিয়ে বলগুলো এই বলের ভেতরে এখানে ড্রপ দিয়ে? একদম। ও মাই গড, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। একটু টাফ, বাট ইজিলি আপনি পেরে যাবেন বলে আমার আশা ভরসা আছে। এর পাশাপাশি আমার প্রশ্নের কিছু উত্তর দিতে হবে। তাহলে আমি একটু ঘুরে বসি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু একটু গেমটা খেলবই, সুন্দর করেই খেলি। একদম। সো ড্রপ দিয়ে, এটা না? ড্রপ দিয়ে ফেলতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা স্টার্ট করছি। ওকে, বিসমিল্লাহ। 1 2 3 স্টার্ট। আপনি কি কখনো আপনার ফ্যান্টাসিতে বিখ্যাত বা উল্লেখযোগ্য কারোর সাথে দেখা করেছেন? কি ফ্যান্টাসিতে? হোয়াট? মানে থাকে না যে ড্রিমে বিখ্যাত বা উল্লেখযোগ্য কারোর সাথে দেখা করেছেন? দেখা করেছি, হ্যাঁ, ড্রিমে তো আমি অনেকবার দেখা করেছিলাম। আমার যেটা আমার ক্রাশ ঋত্বিক রোশন,
ওর সাথে আমি ড্রিমে অনেকবারই দেখা করেছি। ওকে, আপনাকে কখনো শিখতে হয়েছে কঠিনতম পাঠ, এমন কিছু আছে? শিখতে হয়েছে, হ্যাঁ, আমার ফাইটিং শিখতে হয়েছে অনেক কষ্ট করে। আমার ইনফিনিটি সিজন 2 এর একটা ওটিটি কাজ ছিল, সো এটার জন্য আমার খুব অল্প টাইমে আমাকে ফাইটিং শিখতে হয়েছে। দিস ইজ ভেরি ডিফিকাল্টিস। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে কি আপনি চিন্তিত? একদমই না, কারণ আমার আসলে দেখারই সময় হয় না, আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, সো টাইম পাই না। আপনি যদি আপনার শখ অনুসরণ করতে বিশ্বের কোথাও ভ্রমণ করতে পারেন, আপনি কোথায় যাবেন? বিশ্বের কোথাও ভ্রমণ করতে পারলে কোথায় যাবেন? সবার আগে যাব হচ্ছে আই থিঙ্ক গ্রিস। আই লাভ গ্রিস বিকজ অফ গ্রিস ইজ ভেরি বিউটিফুল প্লেস অ্যান্ড ভেরি ন্যাচারাল। ওকে, আপনাকে যদি কোনো অফিসে একটি নিয়ম যোগ করার ক্ষমতা দেওয়া হয় তাহলে কি হবে? ডিসিপ্লিন। ওকে, মাস্ট বি ডিসিপ্লিন হতে হবে, অন টাইমে থাকতে হবে সবাইকে। মোটামুটি আমার প্রশ্ন শেষ, কিন্তু আমি দেখছি যে আপনার খেলার স্টাইলটা আপনি বেশ মানে একবার ফালতে পারলাম না, কি বলো? খুব অনুপাতে আপনি আসলে না, একটু আগের থেকে প্র্যাকটিস করা দরকার ছিল না, যারটা একটু বড় হওয়া দরকার ছিল। চোখের ইশারায় যেভাবে আপনি চেষ্টা করছেন, দেখা যাক একটাও পরে কিনা। একটাও হলো না। আচ্ছা, হয়ে যাবে, একটা অ্যাট লিস্ট হয়ে যাবে। এইভাবে দেই না, ড্রপ করে। আচ্ছা, আপনি এটা দিয়ে দেখতে পারেন। সেই সুযোগটা আমি দিয়েছি। এটা বলে না যে আচ্ছা, মানে আমি Okay. সেই সুযোগটাও দিয়েছি, সেই তাও সুযোগ তো হচ্ছে আমি না। খুবই খারাপ না। একটা তো বল হবে, একটা হও তুমি প্লিজ, নাহলে মান সম্মান কিছু থাকবে না। একটা হবে। টু ব্যাড। বিসমিল্লাহ। এটা হয়ে যাবে, এটা হয়ে গেছে, যাক ফাইনালি হয়ে গেছে। এটি কি শেষ বল ছিল? না না, আরো আছে। এটাও হয়ে যাবে, এটাও হয়ে গেছে। ওয়াও, তুমি বারবার বলো না, বারবার বললেই তো হচ্ছে আবার। এটা হয়ে যাবে। ওয়াও, তার মানে প্র্যাকটিস করাতে দেখছো, আরেকবার একদম। বলো লাস্ট। এটাও হয়ে যাবে। আমি একটু কনফিউজ ছিলাম ফাইনালি এটা নিয়ে। থাক, তিনটা তো পারলাম। তিনটা, মানে শেষে হলেও তিনটা পেরেছে। আচ্ছা। এবার একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কি প্ল্যান? I don't know. I really don't know. আচ্ছা, See, দেখো এখন দেশের যে অবস্থা, হুম হুম। তুমি নিজেও বলতে পারবা না যে তুমি ভালো থাকবা কি ভালো থাকবা না, বা তোমার সামনে কোনো চেঞ্জেস আসবে কি আসবে না। বাট আই মাস্ট সে ডেফিনেটলি আমি এখন যেটাতে আছি, যে প্রফেশন আছি, হুম। এটা যেমনটা প্রথম থেকে যেভাবে ভালোবেসে করেছি, সারা জীবন ভালোবেসে করব। বিকজ একটা জিনিস আমি বুঝে গেছি, সেটা হচ্ছে যে আই কান লিভ উইদাউট অ্যাক্টিং। মানে এই অ্যাক্ট করা, নতুন নতুন চরিত্রে সবসময় পোর্ট্রেট করা, এটা আসলে আমার মৃত্যুর আগ মুহূর্ত আমি করে যেতে চাই আমার, মানে সারা জীবনে। দ্যাট মিনস দিস ইজ লক। তার মানে আমি যতদিন বাঁচবো ততদিন এটাই করে যাব। আর সামনে হচ্ছে যেটা করতে চাই, কাজের পাশাপাশি অফকোর্স আই এম অলসো প্ল্যানিং ফর বিজনেস। ওকে, সো আমার কাছে মনে হয় যে একটা উইমেন শুড বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। একদম। সো ধরো শুধু নট অনলি যে কাজ করব, পাশাপাশি আমি আমার বিজনেসও একটা স্টার্ট আপ দাঁড় করাতে চাই। Step, 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 step beside the stress. Shabba like super fit. Step, 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 super hit. বিজনেসের প্ল্যানের ক্ষেত্রে কোন ধরনের বিজনেস করতে চান? এখনো প্ল্যান করিনি, মানে অনেক কিছু হতে পারে। বিকজ আমি যখন ছোটবেলায়, আমি যখন আসলে খুব ছোট ছিলাম, তখন আমি স্কেচ করতাম, ওকে, আমি ডিজাইন করতাম, আলপনা করতাম। আমার এখনো মনে আছে আমি বেডশিটের আলপনা করেছিলাম, আমি ড্রেস নিজে ডিজাইন করে করে ড্রেস করেছিলাম। ইনফ্যাক্ট আমি আমার মেকআপও নিজে নিজে শিখেছি। তো আমার সবকিছু নিজে নিজে থেকে শেখা, ওই শেখাটাই আসলে আমি আমার ইন ফিউচার বিজনেসে কাজে লাগাবো। ওকে, বেস্ট অফ লাক আপনার বিজনেসের জন্য, এবং আজকে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য, ওই যে বলছিলাম না গিফট একটা রেখে দিয়েছি, এই যে স্টেপের পক্ষ থেকে। স্টেপের, থ্যাংক ইউ সো মাচ। শুটিং এ বা সাধারণত কাজে বের হলে অনেক বেশি পায়ের উপরে যন্ত্রণা যায়, হ্যাঁ, তখন একটা কমফোর্টেবল জুতো কিন্তু প্রয়োজন পড়ে। ডেফিনেটলি। অ্যান্ড ধরো অনেস্টলি স্পিকিং, আমরা বেশি সবসময় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, তো এর জন্য হয় যে আমাদের পায়ে কিন্তু প্রচন্ড রকম ব্যথা হয়। সো স্টেপ কিন্তু আমার নট অনলি আমার কাছে মনে হয় যে আমি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে কিন্তু স্টেপ অনেক ইউজ করেছি। ওকে, সো স্টেপের সৌজন্যে এই ছোট্ট উপহার আপনার জন্য, এবং শেষ মুহূর্তে দর্শকদের যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই একটা কথাই বলবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এই অল্প সময়ে, খুব অল্প সময়, অল্প ক্যারিয়ারে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমার কাজ নিয়ে কথা বলেন, আমার কাজ ভালো লাগা নিয়ে কথা বলেন, খারাপ লাগা নিয়ে কথা বলেন, এবং আপনাদের শক্তি হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। সো এইভাবে আমাকে ভালোবেসে যাবেন, আমার পাশে থাকবেন, এবং ফিউচারে আই প্রমিস
আপনাদেরকে আমি আরো ভালো কিছু উপহার দেবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপু আজকে আসার জন্য এবং আমাদের সাথে এত সুন্দর সুন্দর লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। ভিউয়ার্স, স্টেপ প্রেজেন্স স্টারবাজ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্সের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।